তো এটাকে অন্য দৃষ্টিতে তাকায়, এটা বুঝাইতে পারবো না তোমাকে, আমি কিছু বলতে পারবো না। এটা কোনো কথা হলো? বললে ড্যাম কেয়ার, খাইলে খা, না খাইলে ভাগো, তোমরা আসছো ঠেলা গুতা খাইয়া। আমার বাবা ছিল এক পুলিশ অফিসার, আমি পড়াশোনা করছি ঢাকা ভার্সিটিতে ফিজিক্সে। আমার তো একটা নেচার আছে, তুমি এক টেবিলে খাওয়া দিলে এত এত ভাবি যান, খাইয়া খাবার দিয়ে উনি চলে গেছে। ওই ভাত কি পেটের মধ্যে ঢুকবে? ডাল ভাত দিলেও তো সামনে বসে খাওয়াও, দুটো কথা বলে, সেটা অন্য কেমন। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। যে বিদ্যানিবাসে রয়েছেন, এখানে ঠিক কতদিন ধরে আপনি এখানে রয়েছেন? আমি টোটালি ওল্ড হোমে আসি 2011 থেকে, এখানে আছি 10 বছর। এর আগে শ্যামলী ছিলাম 15 হোলি লেনে, ওখানটা ভালো ছিল। ওইটা প্রকৃত ওল্ড হোম যাকে বলে ওইটাই তা ছিল। এখানে কোনো নিয়ম নাই, উপর থেকে দেখায় খুব সুন্দর, কিন্তু ভিতরে সৌন্দর্য নাই, কদর্য। মানে যত রকম অনাচার হওয়া দরকার আবার জীবনে দেখি নাই, সেটা হচ্ছে এখানে। কিন্তু তোমরা তো এগুলি বলবা না, এদের অনাচারের কোনো সীমা নেই। এখানে যে চিকিৎসা বা আপনাদের অসুস্থ হইলে এই সেবাগুলো আপনারা কি ঠিক মতো পাচ্ছেন কিনা? ঠিক মতো পাচ্ছি না। যদি খুব একটা দরকার পড়ে তাহলে খবর দেয়, আয়সা হয়তো করে, নিয়ে যায়। এদের কারণে আমার স্ট্রোক করছে 3 বার, একবার না। আমি সুস্থ স্বাভাবিক মানুষ ছিলাম, 2015-তে আসছি। ঢুকতেও অনেক ঝামেলা হয়েছে, ঢোকার সময় তারা টাকা দাবি করছে আন্দাজে, সেই টাকা আমি দেই নাই। তখন থেকে আমার উপর রাগ, কেন তার আমি অনাচারে দেবেন। আমার বাবা ছিল এক পুলিশ অফিসার, আমি পড়াশোনা করছি ঢাকা ভার্সিটিতে ফিজিক্সে। আমার তো একটা নেচার আছে, আমার তো নীতি আছে। আমি রেডিওতেও গান গাইছি, আমি একটা কালচারাল মাইন্ডেড। তা আমাকে অনাচার আমি সহ্য করবো কেন? আননেচারি এই অনাচার সহ্য করতে পারি নাই, প্রতিবাদ করছি, সেই জন্য আমার ওপর দুর্ভোগ টাইমে আছে। শুধু তাই না, এখানে কিছু কিছু নিবাসী আছে আশেপাশে, তারা কিছু এখানে লোক তো নিয়োগ করে রাস্তা দিয়ে, যাকে পায় তাকে নিয়ে আসে। তাদের কোনো যোগ্যতা নাই, অযোগ্য লোককে স্থান দেয়। মানে এটা হলো একটা অযোগ্যতার নামান্তর। অযোগ্য লোককে স্থান দেওয়া, তারা খালি দাপট খাটায়, 2 দিন থাকে, টাকা পয়সা লুটপাট করে তো নিয়ে যায়। পরে যতটুকু তারা পাওয়া এখানে তাও পায় না। আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন বললেন যেমনটি, তো ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করে জব টব কিছু করেছিলেন কিনা? হ্যাঁ, করেছিলাম। ওই স্কুলেই করেছি বেশিরভাগ। এই এমনি বাংলা স্কুলে করেছি, বাংলা মিডিয়ামে, মাইল স্কুলেও করছি, স্কলারশিপে করছি, তো বিভিন্ন স্কুলে করছি। আবার ইন্স্যুরেন্স কোম্পানিতেও করছি, আবার সেলাইও শিখাইছি, গানও শিখাইছি। সেলাই শিখাইছি মানে সিঙ্গার কোম্পানিতে 15 বছর, 25 বছর। আর রেডিওতেও গান গাইছি, গানও শিখাইছি। যখন যে স্কুলে চাকরি করছি সেখানে গান শেখাতে হয়েছি। আর শিশু একাডেমির টিচার ছিলাম। এখন সময়টা আপনার কিভাবে যায়? আগে তো কর্মব্যস্ততা জীবনের মধ্যে সময় যাচ্ছিল, এখন এই অবসর সময়টা কিভাবে কাটান? অবসর হইলে কি, অবসরটা ঠিক থাকে না। এখন আমাদের 2-একটা কাজ করতে হয় না, সেই কাজটুকু করতে এনার্জি নাই। ওইটুকু এনার্জি খাটাইলে আবার ধরো 1 ঘন্টা কাজ করব, 2 ঘন্টা শুয়ে থাকতে হবে। তারপর যদি আবার এনার্জি হয়, নিজের স্বাভাবিক যে কাজকর্ম, যেমন নিজের হাত পা ধোয়া, ওয়াশরুমে যাওয়া, তারপর বিছানাটা গুছানো, কাপড় ধোয়া, গুছানো গাছানো, এইটুকু করতেই আমাদের পোষ্টাগত প্রাণ। তবু আমি ওই মাঝে মাঝে একটু নজরুল স্কুলে যেতাম, একটু সঙ্গীত চর্চা করতাম, কিন্তু সেটাও অনেকে সহ্য হয় না। সারাদিন নামাজ পড়বে, আমি নামাজ পড়ি, আমি তসবিহ পড়ি, আমি কোরআন শরীফ পড়ি, কিন্তু তাদের মনের মধ্যে এত পাপ, এত জঘন্য, এটা জানলো না। আস্তে আস্তে আমি গানই ছেড়ে দিচ্ছি। আর শরীরও শুনায় না, সেটাও সত্য। তবে স্ট্রোক করার পর গলাও নষ্ট হয়ে গেছে। স্ট্রোক করার পরে গলাটার ইনফেকশন দেখেছেন, গলার কথা বলতেও কষ্ট হয়। এই অবস্থায় আছে এখন। একদম যে অবসর পাই না, যে টিভি দেখি, তাও ডিশটা ঠিক মতো করে দেয় না, ঠিক করে দেয় না। কমন রুমে যায়, টিভিতে কমন রুমে একটা টিভি আছে, সেটা দেখি। এটা আর সবচেয়ে বড় কথা, এখানে একটা পেপার দেয়। আমি এখানে যখন পেপার না দিত, আগে যখন ছিলাম, যখন 17 সাল থেকে বোধহয় পেপারটা দেওয়া শুরু করছে। আমি নিজে রাখতাম ইত্তেফাক, আর এখানে 2-3টা পেপার দিত। সেটা ওই এখানে যারা আগে কর্মকর্তা ছিল, তারা এখানের যে ডোনেশন দেওয়া,
এবং সরকারিভাবে যেভাবে টাকা ছিল সেগুলি পকেটে নিয়ে চলে গেছে। ফলে এখানে নিশ্চয় হয়ে গেছে, আমরাও নিশ্চয় হয়ে গেছি। এখান থেকে কোনো সহযোগিতা যতটুকু পর তাও পাই না। মা দিবস আপনার কাছে কেমন? নিজের মায়ের কথা মনে পড়ে কিনা? মা হলো মানুষের আদর্শ, প্রত্যেকটা মানুষের ছেলে বলো মেয়ে বলো, ছেলেদের বেশি মনে হয় আমার যেটা ধারণা অনুযায়ী ছেলেরা মাকে বেশি মনে করে, আবার মেয়েরা মাকে বাবাকে দুইজনকেই মনে করে। বাবাকে আমরা সত্যি কথা বলতে কি দুইজনের অবদান আছে। তখন বাবা আমাকে গান শেখা, আর এবং মা ছিল ঘরে বসেই আমাকে বিভিন্নভাবে আমাকে হেল্প করছে, এবং মায়ের যে কাজকর্ম পরিচ্ছন্ন ছিল। আমার আব্বা ছিলেন ডিএসপি, আর আমার মা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন, এবং তার রান্না অত্যন্ত ভালো ছিল। আশেপাশে আমি দেখছি, আমি ভাবছি আমরা এরকমই মা রান্না না, অন্যরা এত সুন্দর। আমার শ্বশুর বাড়ির, বাপের বাড়ির, দাদা বাড়ি, নানা বাড়ি সব কিছু মিলে আমার মায়ের রান্না সবাই প্রশংসা করতো। এবং কিছুটা অবশ্য আমার জীবনে কোন রান্না করার সুযোগ মানে কি আমার লাগে না, কিন্তু আমি পারি মোটামুটি রান্না। এখানে রান্না খেতে পাই না, মানে মুখের রুচি খারাপ হয়ে গেছে, যে কোনো রান্না খেতে পাই না। সকালবেলা রুটি দিছে 1:30 বাজে, তুমি বলো এটা পাগলামি ছাড়া কিছু? হ্যাঁ, বলতে পারবা না, কিছু বলতে পারবা না, এটা কোনো কথা হলো? বললে ড্যামকে খাইলে খা, না খাইলে ভাগো, তোমরা আসছো ঠেলা গুতা খাইয়া। মানে আপনারা কি এখানে অবহেলিত শিকার হচ্ছেন প্রতিনিয়ত? অলওয়েজ এগুলি সহ্য হয় না, এক ঘরে হয়েই থাকে। তবুও কেন জানি যায় না, কেন ডাকে আমাকে, যাও যায় না, আসি। এখানে মা দিবস, এই নারী দিবস, পয়লা বৈশাখ সব অনুষ্ঠান করতাম, ওই সবাই নিয়ে রিহার্সাল দিয়া গান টান গেতাম। তো নজরুল সঙ্গীতটা বেশি গাইতাম, তো যেমন ওই জাগো নারী জাগোটা, এটা সবাইকে নিয়ে গাইতাম। পয়লা বৈশাখ এসো হে বৈশাখ, তারপর 25শে বৈশাখ গেল। তো ওগুলো আসলে মানে একটু মনে পড়ে আর কি, আর কিছু না। এইখানে কথাটাই বলি। আর আর মায়ের কথা বললা, মায়ের কথা এখনও মনে পড়ে, যে মায়ের রান্না যখনই তুলনা করি তখন আর এই লাগে না। তবে আমার রান্নাও মাঝে মাঝে মায়ের মতো হয়ে যায়, তারপর ভাল লাগে আর কি। তারপরে এখানে আসার পরে মাঝে মাঝে 2বার করছিলাম, এই মানে কোরবানি দিয়ে। এখানে সব বড় লোক দল, টাকা বেশি আর কি, ধনী, এদের কারণ দিয়ে না আমি এই স্টাফ বলতে যারা এই সিকিউরিটি কর্মচারী, এদের নিয়ে আমি নিজে কাচ্চি প্যান এনে সবাই নিয়ে খেয়েছিলাম। মানে এটা একটা আনন্দ, এটা স্টাফগুলো এগুলো তো আপনার সন্তানের মতোই, এদেরকে নিয়ে একসাথে কুরবানিতে রান্না করে খেয়েছেন, এটা তো আলাদা ধরনের একটা তৃপ্তি দেয়। তাই কিন্তু এটাকে অন্য দৃষ্টিতে তাকায়, এটা বুঝাইতে পারবো না তোমাকে, আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না। এটাতে একটা ভালো কাজ হয়েছে, বা এটা ভালোও ঠিক না, এটা কি বলবো আমি, এটা বুঝাতে পারি। এটা তো মুসলমানের কর্তব্য, মানুষের কর্তব্য। আমার যে সম্ভব হয়, আমি তো প্রত্যেকদিন পারতেছি না, প্রতি বছরও পারতে না। 2বার দিলাম, তারপর তো এখানে যে একজন ছিল সুপারভাইজার, সে উল্টা প্রতিবাদ করছে। কেন প্রতিবাদ করলো? আর এখানে কেউ কিছু বললো না, অর্থও বুঝলাম না। এই শুধু অতগুলি বাদ দাও, আগের কথা। এই বছর পয়লা বৈশাখের আগে হঠাৎ করে মনে পড়লো, আমার তো এখন বাজার টাজার করা লাগে না, ঈদও গেল, ঈদে তো সবাই নিয়ে আসছে, একটু খরচ করি। আর সবাই ঈদে, আমার তো এখানে অসহায় অবস্থা বলতে গেলে, আমার কোনো ইনকাম নাই, করার সুযোগও নাই। তো সবাই মানে দেয় তো দেয়, আর আমার পেনশন একটা পাই আমার হাজব্যান্ডের। তারপর আমি ভাবলাম যে একটু ইলিশ, পান্তা ইলিশ না খেয়ে ইলিশ পোলাও খানে। তারপর ম্যানেজারকে বললাম কি আমি রাতে খাওয়াবো, 1 কেজি চাল না, এই কালিজিরা চাল আর ইলিশ এনে। তারপর বললাম 2টা ইলিশ আনলে তো এখানে মাত্র খায় প্রথমে জিজ্ঞেস কয়জন খায়, 7-8 জন। ওই 7-8 জন্য তো 1 কেজি এনাফ। আর কালিজিরা চাল কিন্তু পাওয়া যায় না সবসময়। তা আমি অনলাইনে কালিজিরা চাল আনলাম, অর্ডার দেওয়া হয়ে গেছে। হঠাৎ করে বললাম, ম্যানেজার যদি রাজি না হয়, বললাম রাজি হলো। আবার উনি অনলাইনে বললো যে 1টা ইলিশ ডিম ছাড়া, আর 1টা ইলিশ অল্প ডিম। ঠিক আছে, আমি বললাম কি আবার যে 800 টাকা, 800 কেজি 800 গ্রাম বলছি, 900 গ্রাম দেই, তাহলে একটু ভালো হবে। তারপর বললে যে বেশি ডিফারেন্স না, কত 1500 টাকা ডিফারেন্স।
তা আমি বলি, ঠিক আছে ওইটা করি, প্রত্যেকদিন আর খাবো না। আর আমার অ্যালার্জি ছিল অনেকদিন ইলিশ। আচ্ছা, মা দিবসে আমরা যারা ছেলেরা রয়েছে, ছেলেমেয়েরা রয়েছি, এদের উপদেশ হিসেবে কি বলবেন? শুধুমাত্র মা দিবসই না, একজন মা হিসেবে। শোনো, যে কোনো দিবস শুধু ওইটার জন্য না, কেন সব দিবস তো প্রত্যেক দিন পালন করা যায়। যেমন ঈদের দিন কিন্তু ঈদটা হইলো তোমার একটা উপলক্ষ। তোমাকে আজ সমস্ত বছর কিন্তু ওইভাবে চলতে হবে। মানুষের প্রতি ভালোবাসা, এই কী বলে, এই সহমর্মিতা, এই রমজানের ওই রোজা শেষে এলো খুশি, ভুলে যা তোর দোষ দুশ্মন, হাত মিলাও হাত। এখানে কিন্তু ওইভাবেই আমি আছি। যারা আমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন, এইভাবেই চলি। মায়ের পায়ের তলে বেহেস্তেরা কিন্তু সত্য, কিন্তু আমাদের মাকে মান্য করি, কিন্তু যখন তার বড় হয়ে যায় পোলাপান, তখন মাকে মনে করে আমার তা আছি, আমি তো করছি। এখন মার তো কোনো ইনকাম নাই, মায়ের মাইন্ড করে না, মার কোনো ইনকাম নাই, আমার সাথেই আছে। আমি যা বলবো তাই শুনতে হবে, যখন খাইতে বলবো তখন যা খাইতে খাবে, বোর কথাও শুনতে হবে। কিছু রাগ করিও না, মাইন্ড করো না, যেটা সত্য তাই বলতেছে। আমি এক জায়গায় না, অনেক জায়গায় দেখছি। শোনো, ওগুলি যদি কথা বলতে হয় না। তুমি এক টেবিলে খাওয়া দিলে এত ছেলের বউ, আমার মায়ের কথাই বলতেছি। মা তো লাস্টে আমার ভাইয়ের বড় ভাইয়ের ছিল, অনেক কিছু খাবার দিছে, কিন্তু ভাবিজান খাইয়া খাবার দিয়ে উনি চলে গেছে। ওই ভাত কি পেটের মধ্যে ঢুকবে? হ্যাঁ, ডাল ভাত দিলেও তো সামনে বসে খাওয়া, দুটো কথা বলে, সেটা অন্য কেমন? তুমি কতক্ষণ থাকবা তোমার বোর পিছনে, যে এরকম করে শিখাই দেওয়া যায় না। আর আমাদের আরেকটা জিনিস, নারী দিবসের নারীদের কথা হয়ে কথা বলছে, মেয়েদের বেশিরভাগ মেয়ে এখনও রয়েছে, মেয়েরা কিন্তু যত সম্পত্তি পায় না, তারা কিন্তু পরনির্ভরশীল। এই পরনির্ভরশীল প্রজাতি আছে না, সেরকমই, বুঝছো? আমরা যতই চাকরি করি, যতই আমাদের শিক্ষা থাকুক, আমাদের আরেকজনের ঘরে দিতে হবে, তখন আমার কেরিয়ারও চালাতে পারবো না। বাচ্চা হইলে পর তুমি চাকরি করবা না, ঘর দেখবা না, এই সব কিছু মানবা, তোমার ঘরটা আগে। এরকম অনেক উদাহরণ আছে। তারপর এখন কথা হল কি, মেয়েরা ওই স্বামীর ইনকামের উপরে নির্ভরশীল। এখন যদি আমার স্বামীর ইনকামের আরেকজন ভাগবাসাম কমে দেবে না, যাদের মানসিকতা ওই রকম, তারা কিন্তু ওই জন্যই সে প্রতিপত্তি খাটায়, নিজের অধিকার আদায় করে। এখানে আমার রাজত্ব, এখানে আমার অধিকার করতে হবে। ও বুড়া মানুষ হয়ে গেছে, দেখা তোমার দিতে খাওয়ান টাউন, তুমি চুপ করে থাও, আমি যা করবো যা বেড়া বাড়বো, আমার যা খুঁজতে করবো। বেশি সাজুগুজুও তো করতে পারে না শাশুড়ির সামনে। এখন হয়তো কষ্ট হবে একটু, তারপর 2 লাইন যদি একটু আমাদেরকে একটা গান শোনাইতেন, আপনার পছন্দের একটু গান। মা গো, ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। অসংখ্য ধন্যবাদ।